বন্ধুরা, এখন আমরা আলোচনা করব গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে। তো গ্যাসের আয়তন প্রসারণ বিষয়টা বেশ মজার, যেহেতু গ্যাসের কিন্তু নির্দিষ্ট কোনো আয়তনও নেই, আবার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই পুরোটা জায়গা দখল করে ফেলে, অর্থাৎ সেই পাত্রেরই আয়তন গ্যাসের আয়তন হয়ে যায়। আবার যেই পাত্রে রাখি আমরা সেই পাত্রেরই আকার আকৃতি হয়ে যায়। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্যে বেড়ে গেছে, প্রস্থে বেড়ে গেছে বা উচ্চতায় বেড়ে গেছে এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নেই। আবার আমরা যেই পাত্রেই না রাখি, অর্থাৎ একটা ছোট পাত্রে যদি আমরা গ্যাস রাখি তাহলে ওই ছোট পাত্রের পুরোটা জায়গা দখল করে ফেলবে। আবার বড় একটা পাত্রে যদি আমরা রাখি ওই একই পরিমাণ গ্যাস, তাহলে ওই বড় পাত্রটার পুরো জায়গা দখল করে ফেলবে। তো এটার আয়তন প্রসারণ যদি আমরা বের করতে চাই, গ্যাসের ক্ষেত্রেও কিন্তু তরলের মতো শুধুমাত্র আয়তন প্রসারণই আমরা বিবেচনা করতে পারবো। তবে গ্যাসের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ বলতে কিছু নেই। আবার তরলের মতো গ্যাসকেও কিন্তু কোনো না কোনো পাত্রে রেখে তারপরে তাপ দিতে হয়। তাহলে এটারও তো একটা প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ থাকার কথা, কিন্তু গ্যাসের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ কেন নেই, এটা একটা প্রশ্ন। তরলের তো প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ আছে, আমরা সেটাকে পাত্রে রেখে তাপ দেই, সেজন্য প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ আছে। তো গ্যাসকেও তো আমরা কোনো একটা পাত্রে রেখে তাপ দেই, তো এটারও তো প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ থাকার কথা, কিন্তু কেন নেই? কারণটা হচ্ছে তরল পদার্থের প্রসারণের চেয়ে গ্যাসের প্রসারণ অনেক অনেক বেশি। সেজন্য পাত্রের যে সামান্য প্রসারণ ঘটে সেটাকে আমরা বিবেচনায় নাও নিতে পারি, অর্থাৎ এটাকে বিবেচনায় নিলেও যে ফলাফল, না নিলেও একই ফলাফল। এজন্য গ্যাসের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ বিষয়টি নেই। গ্যাসের প্রসারণ বলতে আমরা তরল পদার্থের মতোই শুধুমাত্র আয়তন প্রসারণকেই বুঝবো। গ্যাসের আয়তন প্রসারণ যদি আমরা হিসেব করতে যাই তাহলে চাপ বিষয়টাকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা যখন তরল পদার্থ নিয়ে কাজ করেছি বা কঠিন পদার্থ নিয়ে কাজ করেছি তখন চাপের বিষয়টা কিন্তু আমাদের মাথায় ছিল না, অর্থাৎ চাপ বৃদ্ধি করলাম নাকি হ্রাস করলাম সেই বিষয়টা আমরা বিবেচনায় নিইনি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কেন আমরা চাপ বিষয়টা বিবেচনায় নিচ্ছি, এটা একটা বড় প্রশ্ন। একটা কঠিন পদার্থে চাপ প্রয়োগ করে বা তরল পদার্থে চাপ প্রয়োগ করে সেটাকে খুব বেশি পরিমাণ সংকুচিত করা যায় না, কিন্তু চাপ প্রয়োগ করে গ্যাসীয় পদার্থের কিন্তু ব্যাপক সংকোচন প্রসারণ ঘটানো যায়, অর্থাৎ ব্যাপক সংকোচন করা যায়, অর্থাৎ সংকোচন প্রসারণের একটা ব্যাপক পরিবর্তন হয় চাপের ফলে। অর্থাৎ চাপ কিন্তু একটা বিরাট নিয়ামক হিসেবে কাজ করে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণের ক্ষেত্রে। তো সুতরাং এই ক্ষেত্রে চাপের হ্রাস বৃদ্ধি ব্যাপারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো রবার্ট বয়েলের একটি সূত্র রয়েছে যেটি বয়েলের সূত্র নামে পরিচিত। তোমাদের 9-10 সিলেবাসে সেই সূত্রটি নেই, এটি তোমরা ইন্টারে যখন উঠবা তখন দেখতে পাবা বয়েলের একটি সূত্র রয়েছে। তো সেই সূত্রটি হচ্ছে V প্রপোর্শনাল 1/P। তো সূত্র দেখেই তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে চাপ এবং এটি হচ্ছে আয়তন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক রূপে আছে, অর্থাৎ আয়তনের সাথে চাপের যে সম্পর্কটি সেটি হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটি বাড়লে আরেকটি কমবে, একটি কমলে আরেকটি বাড়বে। অর্থাৎ চাপ যদি আমরা বৃদ্ধি করি, কোনো একটা গ্যাসের চাপ যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আয়তন হ্রাস পাবে, আর চাপ যদি আমরা হ্রাস করি অর্থাৎ কমাই তাহলে আয়তন বেড়ে যাবে। এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো রবার্ট বয়েলের এই সূত্রটি রয়েছে, তবে এখানে একটি শর্ত আছে, সেই শর্ত হচ্ছে তাপমাত্রা স্থির, অর্থাৎ তাপমাত্রার কোনো হ্রাস বৃদ্ধি এক্ষেত্রে ঘটবে না। তোমরা দেখতেই পাচ্ছ চাপ প্রয়োগ করে আমরা গ্যাসের সংকোচন করতে পারি, আবার চাপ যদি আমরা কমিয়ে ফেলি, হ্রাস করি, তাহলে গ্যাসের প্রসারণ ঘটে। আমরা কোনো গ্যাসের মধ্যে তাপ প্রয়োগ করলাম, তো তাপ প্রয়োগ করলে গ্যাসের একই সাথে আয়তন বাড়ে, অর্থাৎ প্রসারণ হয় এবং চাপও বৃদ্ধি পায়। আবার আমরা যদি তাপ হ্রাস করি তাহলে আয়তন কমে এবং চাপও কমে একই সাথে। আমরা কোনো একটা গ্যাসীয় পদার্থের মধ্যে তাপ প্রয়োগ করলাম, তার মানে গ্যাসের প্রসারণ ঘটবে। আবার আমরা চাপও বৃদ্ধি করলাম, তাহলে দেখো আমরা একটা ফ্যাক্টর দিচ্ছি যেটা গ্যাসের প্রসারণ ঘটাবে, অর্থাৎ তাপ গ্যাসের প্রসারণ ঘটাবে। আরেকটা ক্ষেত্রে কি করেছি, আমরা চাপ বৃদ্ধি করেছি। তো চাপের কাজ হচ্ছে গ্যাসের সংকোচন করা, তাহলে একটায় প্রসারণ করবে আর একটায় সংকোচন ঘটাবে, তাহলে কিন্তু দুইটা মারামারি করে বিষয়টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রসারণ বা সংকোচন কোনোটাই ঘটবে না। বা আমরা
যেটা আশা করছি সেটা হবে না। তো এজন্য আমাদেরকে একটাকে স্থির রাখতে হবে, অর্থাৎ তাপমাত্রা স্থির অথবা চাপ স্থির, এই বিষয়টা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো আমি এখানে আলোচনা করব গ্যাসের আয়তন প্রসারণ সহগ নিয়ে, অর্থাৎ গ্যাসের যে আয়তন প্রসারণ রয়েছে সেই আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করব এবং আয়তন প্রসারণ সহগ নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র চাপকে স্থির বিবেচনা করব। কেন চাপকে স্থির বিবেচনা করব নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ চাপ এখানে একটা বিরাট নিয়ামক। চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন হ্রাস পায়, এবং চাপ যদি আমরা হ্রাস করি, কমাই, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তো আমরা যদি গ্যাসের আয়তন প্রসারণ হিসেব করতে যাই তাহলে চাপের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। তোমরা লজিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা গ্যাসের আয়তন প্রসারণ সহগ যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, কোনো একটা পাত্রের মধ্যে মনে করো এরকম একটা বেলুন টেলুন, তো এই বেলুনের মধ্যে গ্যাস আছে। তো গ্যাসের প্রথমে একটা আয়তন ছিল, পরে একটি আয়তন, অর্থাৎ প্রথমে একটি আয়তন V1, পরে একটি আয়তন V2। তো দুটো আয়তনের মধ্যকার পার্থক্য ডেল ভি। তো প্রথমে একটি তাপ ছিল, পরে অন্য একটি তাপ, অর্থাৎ প্রথমে কম তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রা বাড়ানো হয়েছে, বৃদ্ধিকৃত একটি তাপ। তো প্রথম তাপমাত্রাটি হচ্ছে T1, পরের তাপমাত্রাটি হচ্ছে T2। তো T2 মাইনাস T1 এটি যদি আমরা হিসেব করি তাহলে এটি হচ্ছে ডেল টি। তো পরীক্ষা করে দেখা গেছে গ্যাসের আয়তন প্রসারণ আদি আয়তন ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। ডেল ভি ইকুয়ালস টু বিটা পি V1 ডেল টি। এখানে বিটা পি যেটি রয়েছে সেটি হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। তো বিটা পি এটিকে আমরা সামনে নিয়ে আসলে এখানে পাচ্ছি ডেল ভি V1 ডেল টি। তো এখানে ডেল ভি মিন্স V2 মাইনাস V1, আর এখানে V1 T2 মাইনাস T1। তো আমরা এখানে যে আয়তন প্রসারণ সহগ রয়েছে, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, সেটির যদি সংজ্ঞা দিতে যাই তাহলে এটিকে আমরা 1 বানিয়ে ফেলবো। তো সেক্ষেত্রে V1 হয়ে যাচ্ছে 1 মিটার কিউব, অর্থাৎ 1 ঘনমিটার, এবং ডেল টি হয়ে যাচ্ছে 1 কেলভিন। তাহলে বিটা পি সমান আমরা পাচ্ছি ডেল ভি, অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ আর আয়তন প্রসারণ সহগের মান সমান। এটার সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 1 ঘনমিটার ছিল, সেটার তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করি তখন ওই গ্যাসের আয়তন যতটুকু বৃদ্ধি পাবে ঠিক ততটুকুই আমরা বলবো ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। এখানে চাপ কিন্তু স্থির থাকতে হবে, চাপের কোনো পরিবর্তন করা যাবে না। এটার এককও কিন্তু পার কেলভিন। কেন সেটা তোমরা বুঝতেই পারছো, এটা মিটার কিউব, এটাও মিটার কিউব, আর এটির একক হচ্ছে কেলভিন। তো এই কেলভিন উপরে উঠে গেলে পার কেলভিন হয়ে যাচ্ছে। এটা মিটার, এটা মিটার, অর্থাৎ এই যে এম, এখানেও এম, মিটার কিউব, এটাও মিটার কিউব, এখানে কেলভিন। তো এই এম কিউব কাটা, কেলভিনটা উপরে উঠে গেলে পার কেলভিন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। তো আমরা আয়তন প্রসারণ সহগ বিটা পি যেটি রয়েছে সেটি ইকুয়ালস টু 1/T1 এই ধরনের একটি সমীকরণ দেখতে পেয়েছি আমাদের মূল বইয়ের মধ্যে। তো এই সমীকরণটি কোত্থেকে এসেছে, এটির প্রমাণ কি, আমরা সেটি এখন একটু দেখব। বন্ধুরা, তোমরা বইয়ে আদর্শ গ্যাসের সমীকরণ বলতে একটি সমীকরণ দেখতে পেয়েছো, সেটি হচ্ছে PV ইকুয়ালস টু nRT, এই ধরনের একটি সমীকরণ দেখতে পেয়েছো। তো আদর্শ গ্যাসের যে সমীকরণ অর্থাৎ PV ইকুয়ালস টু nRT, প্রত্যেকটি সমীকরণেরই কিন্তু একটা নির্দিষ্ট প্রমাণ রয়েছে। তো এটিরও প্রমাণ রয়েছে, তবে তোমাদের এসএসসি সিলেবাসে নেই, তোমরা যখন ইন্টার উঠবা তখন এটির প্রমাণ দেখতে পাবা। তবে কিছুক্ষণ আগে বয়েলের সূত্র নামে একটি সূত্রের কথা আমি বলেছিলাম, এবং চার্লসের সূত্র নামে আরও একটি সূত্র রয়েছে। তো যে সকল গ্যাস বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে সেই সকল গ্যাসকেই আসলে আদর্শ গ্যাস বলা হয়। অর্থাৎ বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে একত্রিত করে যে একটি সূত্র পাওয়া গেছে সেই সূত্রটিকেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। অর্থাৎ এই যে সমীকরণটি বা সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটিকেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। তো এই সমীকরণটি বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে একত্রিত করে, অর্থাৎ দুটোকে মিক্সড করে
এই সূত্রটি পাওয়া গেছে। তো যেই সকল গ্যাস এই সূত্রটি মেনে চলে সেই সকল গ্যাসকেই আসলে আদর্শ গ্যাস বলা হয়। তো আমার প্রমাণ করার কথা ছিল বিটা পি ইকুয়ালস টু 1/T1, এই সমীকরণটি আমি প্রমাণ করব। তো এটি প্রমাণ করার জন্য এই সমীকরণটিরও সাহায্য নিতে হবে, সেজন্য আমি এটা সম্পর্কে কিছু কথা বলে নিলাম। তো একটি আদর্শ গ্যাস রয়েছে যেটির অবস্থা হচ্ছে এরকম, PB1 ইকুয়ালস টু nRT1, এটি সমীকরণ 1। এবং অন্য আরেকটি আদর্শ গ্যাস রয়েছে, সেটির অবস্থা হচ্ছে PB2 ইকুয়ালস টু nRT2, এটি হচ্ছে সমীকরণ নাম্বার 2। অর্থাৎ দুটো আদর্শ গ্যাস রয়েছে, একটির আয়তন অন্যটির আয়তন সমান নয়, একটির যে তাপমাত্রা অন্যটির সে তাপমাত্রা নয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তন এবং তাপমাত্রার পার্থক্য, আর সবকিছু কিন্তু ঠিক আছে। অর্থাৎ গ্যাসের যে পরিমাণ সেটা ঠিক আছে। এখানে n দিয়ে গ্যাসের পরিমাণ বোঝানো হয়, আর r হচ্ছে একটি ধ্রুবক যার মান নির্দিষ্ট, সেটি হচ্ছে 8.314। এই মানটি তোমাদের বইয়ে আছে, তোমরা মুখস্থ করে নেবা, অবজেক্টিভের জন্য কাজে লাগতে পারে। তো এখানে n দিয়ে বোঝায় যে পরিমাণ, যতটুকু গ্যাস আমরা নেই সেই পরিমাণ গ্যাস, আর r হচ্ছে ধ্রুবক। t দিয়ে তাপমাত্রা বোঝানো হয় কেলভিন স্কেলে, এখানে p হচ্ছে চাপ এবং v হচ্ছে আয়তন। PB1 ইকুয়ালস টু nRT1, এটি হচ্ছে একটি গ্যাস, PB2 ইকুয়ালস টু nRT2, এটি অন্য আরেকটি গ্যাস। অর্থাৎ দুটোই আদর্শ গ্যাস, কিন্তু পার্থক্য হচ্ছে একটির আয়তন যত অন্যটির আয়তন তত নয়, একটি যে তাপমাত্রায় আছে অন্যটি সেই তাপমাত্রায় নেই। তো আমরা সমীকরণ 2 থেকে সমীকরণ 1 যদি বিয়োগ করে দেই তাহলে এরকম একটি অবস্থা পাচ্ছি, PB2 মাইনাস PB1 ইকুয়ালস টু nRT2 মাইনাস nRT1। তো এখানে আমরা P কমন নিতে পারি, V2 মাইনাস V1, আর এখান থেকে nR কমন নিয়ে ফেললে আমরা পাচ্ছি T2 মাইনাস T1। তো এটাকে আমরা ভাগ দেব কত দিয়ে, PV1 দিয়ে, এটিকে আমরা ভাগ দেব, আর এটিকে ভাগ দেব nRT1। অর্থাৎ বাম পক্ষ যেটি রয়েছে সেটিকে PB1 দ্বারা ভাগ করে, এবং ডান পক্ষে যেটি ছিল সেটিকে nRT1 দ্বারা ভাগ করে। তো এখানে দেখো P আছে, এখানেও P আছে, তার মানে এটি কাটা। এখানে nR আছে, এখানেও nR আছে, তার মানে এটি কাটা। তাহলে এরকম একটা আমরা অবস্থা পাচ্ছি। এখন দেখো এই যে অবস্থাটা রয়েছে এটাকে আমরা ইচ্ছে করলে এভাবে কিন্তু লিখতে পারি, T2 মাইনাস T1 ইন্টু 1/T1, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো এই অংশটার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে নিশ্চয়ই ভাগ আকারে চলে আসবে। তো ভাগ আকারে যদি আসে তাহলে বিষয়টা নিশ্চয়ই এরকম হয়ে যাবে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, ভাগ আকারে মিন্স এটা চলে আসবে হরের মধ্যে T2 মাইনাস T1, আর এখানে আমরা পাচ্ছি 1/T1। তাহলে দেখো এখানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, আর এটি হচ্ছে T2 মাইনাস T1। তো এই অংশটুকু ছিল কি, ভিটা পি, অর্থাৎ যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ ছিল সেটি, এই সমীকরণটি। তো এটার পরিবর্তে আমরা নিশ্চয়ই এটা বসিয়ে দিতে পারি, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/T1। তো বিটা পি ইকুয়ালস টু 1/T1। এখানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, এটা যদি তোমাদের একটু বুঝতে সমস্যা হয় আমি প্রথম যেভাবে করেছিলাম সেটার সাথে মিলিয়ে দিচ্ছি। এখানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 এভাবে লিখতে পারি। তারপরে দেখো এই যে T2 মাইনাস T1, এটিকে যদি আমরা উল্টে দেই তাহলে কিন্তু এরকম হচ্ছে 1/T2 মাইনাস T1। এবার দেখো আমরা কিন্তু একদম প্রথমে যেভাবে করেছিলাম সেটার চেহারায় নিয়ে এসেছি, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1, এই যে এটা হচ্ছে T2 মাইনাস T1। দেখো হুবহু কিন্তু হয়ে গেছে। এটাই ছিল স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। তো এটার পরিবর্তে আমি ওই আয়তন প্রসারণ সহগটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ বিটা পি। আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ।